এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চেককে নিয়ে। চেক মানে আমরা নরমালি মূলত কী বুঝি? চেক মানে বুঝি যে ব্যাংকে আমার টাকা রক্ষিত আছে, আমার কাছে একটা পত্র আছে, এটা যদি আমি লিখে দেই, ওই যার নামে লিখে দিব, সে ওইটা যদি ব্যাংকে উপস্থাপন করে, ব্যাংক যদি দেখতে পায় হ্যাঁ যে পরিমাণ টাকা ব্যাংকে আছে, এখান থেকে উনি যতটুকু তোলার জন্য অপরপক্ষকে অনুমতি দিয়েছেন সেটুকু ঠিক আছে, তাহলে ব্যাংক তাকে টাকা দিয়ে দেয়। এই ব্যাংকের সাথে লেনদেন করার জন্য যে দলিলটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চেক। এটা মূলত কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমরা সংক্ষেপে বলি তাকে এনআই অ্যাক্ট, আর ডিটেলড যদি বলি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, এই আইনটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা 1900 সালের আগের আইন। হ্যাঁ, এটা বাংলাতে বলে হস্তান্তরযোগ্য দলিল আইন। তাহলে আমরা প্রথমে চেক সম্পর্কে বুঝে গেলাম। ব্যাংক কর্তৃক কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মূল টাকা যিনি জমা করেছেন তার নির্দেশিত উপায় অনুযায়ী হস্তান্তর করাকে চেক বলা হয়। চেক বিভিন্নভাবে চেককে করা যেতে, চেকের মধ্যে নর্মাল চেক হতে পারে, সাইড দিয়ে ক্রস দাগ দিয়ে দিতে পারে। হ্যাঁ, সাইড দিয়ে ক্রস দিয়ে দিলে রিমার্কেবল চেক, এগুলো এমনি দেওয়া যাবে না। আবার বিভিন্ন জিনিস ইস্যু করে বলতে পারে ওই অ্যাকাউন্টের ওই শাখাতেই জমা দিতে হবে। এরকম ব্যাপারগুলি ছিল, যদি এখন অনলাইন ব্যাংকিং চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে চেক নিয়ে তো গড়িমসির ঘটনা আমরা আমাদের প্রফেশনে অহরহ দেখছি, অহরহ করছিও। সেই চেকের মামলাগুলির ক্ষেত্রে কোন আদালতে মামলা বিচার চলে? আমরা এই উত্তরে আগে বলবো যে এই মামলাটা করতেই হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করার পর আদালত যথারীতি অপরপক্ষকে সমন দেবে। এই মামলায় ওয়ারেন্ট দেয় না সহজে, কারণ সমন দেওয়ারই নিয়ম, না আসলে ভিন্ন কথা। তখন এই পাঠানোর পরিপক্ষ আসলে আদালত এই মামলাটাকে যখন উভয় পক্ষ পেয়েছে, এখন বিচার মানে সাক্ষী প্রমাণের জন্য এটা পাঠিয়ে দেবে জেলা ও দায়রা জজ আদালত, মানে ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় যে জজ, ওনার কাছে এই মামলাটা চলে যাবে। তাহলে মামলাটা কে বিচার করবে যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে এই জায়গাটার মধ্যে আপনি কি উত্তর দেবেন? আপনি বলবেন যে খুব সিম্পল, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হবে এবং চলে যাবে এটা দায়রা জজ আদালতে। এরপর একটা প্রশ্ন চলে আসছে যে মামলা যে করবেন, হুট করে মামলা করে দিবেন কিনা? উত্তর হচ্ছে না। চেক যিনি দিচ্ছেন উনি যদি দিয়ে তো খালাস, যিনি চেক বহন করে ব্যাংকে যাচ্ছেন, উনি ব্যাংকে যাওয়ার পর দেখতে পেলেন যে ব্যাংকে টাকা নেয়, ব্যাংক তখন লিখে বলে দিল ইনসাফিসিয়েন্ট ফান্ড, অপর্যাপ্ত অর্থ, বা তহবিলে অপর্যাপ্ত পরিমাণ অর্থ আছে, উনি যে চেকটি ইস্যু করেছেন ওই পরিমাণ টাকা নেই। কত আছে সেটা কিন্তু বলবে না, বলবে আপনার অ্যাকাউন্টে যে চেক নিয়ে আসেন সেই সময় পরিমাণ টাকা নেই। তাহলে একটা স্লিপ দিয়ে দিবে। এইবার এই স্লিপটা পাওয়ার পরে ওই যিনি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলেন, যেহেতু অপরপক্ষ ব্যাংকে টাকা না রেখে তাকে চেক দিয়েছে, উনি তাকে এটা আইনগতভাবে নোটিশ দিবেন 30 দিনের জন্য, যে টাকাটা পরিশোধ করার জন্য। ওই নোটিশ পাওয়ার পর ওনার নিয়ম থাকবে, উনি পরবর্তী 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন। উনি যদি টাকার সম্পর্কে জানতে পেরেও, অর্থাৎ ওই নোটিশ পেয়েও যদি 30 দিনের মধ্যে পরিশোধ না করে, তাহলে তার পরবর্তী 30 দিনে যে কোনো দিনে, একবার প্রথম দিনেও মামলা করে দিতে পারবে। এতে আইনগত কোনো বাধা থাকবে না, আইনগত বাধা থাকবে না। এখন এই যে চেক আদালত মামলা হলো, আমরা জানলাম ম্যাজিস্ট্রেট কোর্ট হয়ে গিয়ে দায়রা আদালতে যে বিচারটা চলবে, কোর্ট কি শাস্তি দিতে পারেন? বলা হচ্ছে চেকের 3 গুণ পর্যন্ত পানিশমেন্ট দিতে পারেন। 1 লাখ টাকা যদি চেক হয় 3 লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন, এবং 6 মাসের পর্যন্ত, 1 বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হতে পারে ব্যাপারটা। এই চেকের যদি কনসেপ্টটা খেয়াল রাখেন, তাহলে আপনাকে চেকের প্রশ্নটা যেহেতু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বিষয়টা সলভ করতে পারবেন। বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আপনাদের পূর্বের মতো আবারও বলছি, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ভিডিওগুলি ক্রমশ আপনার চোখের সামনে আসতে থাকবে। অন্তত পরীক্ষাগুলো ভালো হবে বলে বিশ্বাস করি। আর আমাকে জানাবেন কোন কোন ধারাটা বুঝছেন না, কোন প্রশ্নটা বুঝছেন না। হ্যাঁ, সাজেশন সংক্রান্ত আমার ফেসবুক পেজে আমি বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলিকে ফোকাস করবেন, ওগুলোকে একটু ফোকাস করবেন। আশা করি ভালো করবেন।